যার স্বপ্ন ছিল একজন কনস্টেবল হওয়ার। বাবার বাবার পেশা ছিল একজন আনসার সদস্য। তার পায়ের বুটের শব্দ, তার গায়ে জড়ানো ইউনিফর্ম এগুলোই দেখেই তার জন্য এই উৎসাহিত হয় যে তিনি পুলিশ বা সেনাবাহিনীতে চাকরি করবেন। তার স্বপ্ন এখন তার স্বপ্ন পুলিশ বাহিনীর এএসপি হিসাবে তিনি সুপারিশপ্রাপ্ত। দর্শক, কথা বলছি ৪৭তম বিসিএস এর পুলিশ ক্যাডারের ১ম স্থান অর্জনকারী। দর্শক, কথা বলছি ৪৭তম বিসিএস এর পুলিশ ক্যাডারের ১ম স্থান অর্জনকারী বাচ্চুর রহমানের সাথে। সাম্প্রতিক তিনি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। বাচ্চুর রহমান, আপনাকে এনটিভিতে স্বাগত জানাচ্ছি। ১ম এ আপনার শুনতে চাই যে আপনার এই সাফল্যের পিছনে সবথেকে কি উৎস ছিল সাফল্যের পিছনে গল্পটা শুনতে চাই একটু। ধন্যবাদ। এনটিভির সকল দর্শককে ধন্যবাদ এবং আপনাকেও অনেক, অনেক ধন্যবাদ। আ আমি আসলে খুবই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসছি। আমি ছোটবেলায় অতটা মেধাবী স্টুডেন্ট ছিলাম বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, কারণ খুবই স্বল্প সংখ্যক শিক্ষার্থীর মধ্যেও আমার রোল নাম্বার সবসময় একটু পিছনের দিকে আসতো। তো ব্যাক বেঞ্চার ছিলাম। হ্যাঁ, ক্লাস 8 পর্যন্ত ব্যাক বেঞ্চারই ছিলাম। ক্লাস 8 এর পর আমি পড়াশোনা শুরু করলাম। তো পড়াশোনা করা তখন থেকে আমার কাছে একটু মনে হলো যে আমি এভাবে চিন্তা করা শুরু করলাম, বাংলা যখন পড়তাম তখন মনে হতো যে বাংলা বইটা আমাকে দেওয়া হইছে একটা ভাষা শেখার জন্য। ইংরেজি বইটাও একটা ভাষা শিক্ষার জন্য। তো তখন আমি চেষ্টা করলাম যে ইংলিশ যখন পড়তেছি তখন চেষ্টা করলাম যে তাহলে এই ভাষা শিক্ষার জন্য পড়ি। জাস্ট মেমোরাইজ না করা এবং পরীক্ষায় ভালো ফলাফল করা। এই ধরনের উদ্দেশ্যটা একটু একদমই কম ছিল। হ্যাঁ? আমি কখনো চিন্তা করতাম না যে আমি স্কুলে ফার্স্ট হতে হবে, ১ রোল নাম্বার করতে হবে। এরকম কখনো কোনো চিন্তা ছিল না। বা এরকমও চিন্তা ছিল না আমার এসএসসিতে জিপিএ 5 পেতে হবে। আ কিন্তু আমি পড়াশোনাটা মানে কি ১ম থেকে দেখতাম যে পড়তে ভালো লাগতেছে, জানতে পারতেছি, বিভিন্ন হিস্ট্রি জানতে পারতেছি। বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ জানতে পারতেছি, কিভাবে করতে হয়। তো তখন আস্তে, আস্তে নিজেকে একটু মূল্যবান মনে হওয়া শুরু হলো যে, না আমি কিছু শিখছি, আমি কিছু জানছি। হ্যাঁ, এবং আমার খুবই আমার এটা এখনো মনে পড়ে আমি ক্লাস 9-10 এর দিকে ইংরেজি একটা প্যারাগ্রাফ সম্পূর্ণ কখনো মুখস্থ করতে পারতাম না। অনেকবার ট্রাই করেছি। হ্যাঁ, একটা প্যারাগ্রাফ পুরোটা মুখস্থ করব। চেষ্টা করছি, হয় না। এই ভুলে যাই। তো তখন মনে করলাম যে এটা মনে হয় এভাবে না, অন্যভাবে চেষ্টা করতে হবে। প্যারাগ্রাফ মুখস্থ না করে আমি প্যারাগ্রাফ যেন নিজেই লিখতে পারি, সেই এবিলিটি টা অর্জন করতে হবে। হ্যাঁ? তো তখন আমি চেষ্টা করলাম যে ভাষাটা শিখার জন্য। এবং সত্য কথা বলতে আমি মনে হয় তো ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমার মনে হয় কয়েক শত প্যারাগ্রাফ মানে আমি নিজে আ লিখতে পারতাম আরকি ইয়ে করে। এবং মুখস্থ করতে গেলেও দেখি মুখস্থ হয়ে যাচ্ছে। কারণ কি ভাষা শিখছি, তো দেখতেছি এখন মুখস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ? অনেক রিয়ারেন্স এঠে ওগুলোও দেখি আ আ মুখস্থ হয়ে যাচ্ছে। তো তখন থেকে আমি খুব উৎসাহ পেলাম যে, না আমি তো আসলে নিজে চেষ্টা করে পাচ্ছি। হ্যাঁ? খুবই ভালো পাচ্ছি এবং শিক্ষকদের বিশেষত শিক্ষকদের অনুপ্রেরণা। তারাও বলত যে, "না তুমি তো ভালো করতেছো। হ্যাঁ, অনেক ইয়ে করতেছো।" আর যেহেতু আমার আছে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে ভালো শিক্ষার্থী একটু কম থাকার কারণে আমি আ অল্প সংখ্যক যারা ভালো শিক্ষার্থী আছে তারা শিক্ষকদের খুবই সান্নিধ্য পায়। এটা একটা বড় ব্লেসিং হয়তোবা। হ্যাঁ? তো এজন্য শিক্ষকদের খুবই ক্লোজ ছিলাম। শিক্ষকদের একদম সরাসরি সান্নিধ্য পাওয়া আমার জন্য আসলে অনেক বড় আশীর্বাদ ছিল। এর পরবর্তীতে আমি যখন আ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তো তখন আসলে আ আমার কাছে ১ম দিকে যেয়ে মনে হতো যে আমি পারব কিনা। কারণ কি আমার এখনো মনে আছে আমাদের ১ম ক্লাসে নিয়েছিল হচ্ছে মুর্তজা স্যার, একটা স্যার আছে। উনি ইউরোপে পড়াশোনা করছে। তো উনি অ্যাকসেন্ট টা খুবই ফাস্ট এবং উনি ১ম দিনই ইংলিশে পুরো লেকচারটা দিলেন। তো শুনে আমরা খুবই ডিপ্রেস। মনে করলাম যে হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জন্য না। হ্যাঁ, পরবর্তীতে যখন আরো ভালো শিক্ষা হলো, এটার সাথে আমি অভ্যস্ত হয়ে উঠলাম। তখন দেখলাম যে না, তখন আবার নিজেকে বুঝাতে শুরু করলাম যে গ্রামাঞ্চল থেকে উঠে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। এজন্য আমাকে প্রচন্ড পড়তে হবে। তো আমার সবথেকে বড় শক্তি ছিল যে আমি মানে পড়তে পারতাম প্রচুর। আমি এদিক ওদিকে মনোযোগ কম দিতাম। মানে ধরেন বন্ধু-বান্ধবের সাথে অনেক বেশি আড্ডা দেওয়া, এটা করতাম না। অনেক বেশি খেলাধুলা করা, এটা করতাম না। ধরেন অন্যান্য যে co-curriculum activities আমি এক প্রকার ছেড়েই দিছিলাম, এরকম একটা অবস্থা। যদিও খেলাধুলা করতে আমার খুবই ভালো লাগতো। হ্যাঁ, কিন্তু আমি খেলাধুলা করার সুযোগটাই পাতাম না এরকম। প্রচন্ড বই পড়তাম, প্রচন্ড। মানে লাইব্রেরিতে ৮ টায় ঢুকতাম, ১০ টায় বের হতাম। লাইব্রেরির সামনে ক্যাফেটেরিয়া আছে, ওখান থেকে জাস্ট যেয়ে খাইতাম, আবার ঢুকে যেতাম। হ্যাঁ? এবং ১০ টায় বের হয়েও যখন রুমে আসতাম তখন রুমে এসে বাইরের যে বেলকনি ছিল হলে সেখানে বসে বই পড়তাম। তো আর ভাইয়েরা তখন বিশেষত মানে আমাকে রোবট বলে ডাকতো। হ্যাঁ, বলত, "তুমি তো রোবট। হ্যাঁ, রোবটের মতো পড়াশোনা করো।" তো আ আর এই আর পড়াশোনাটা অনেকে আমাকে বলত যে, "পড়াশোনাটা এত করেন কিভাবে বা এত করতে ভালো লাগে কিভাবে?" তো ভালো লাগার বিষয়টা যেটা বলব সেটা হচ্ছে যে আমি যখন পড়াশোনা করতাম তখন আমার কাছে আমি একটা বিষয়কে প্রচন্ড ডিপলি এনালাইসিস করতাম।
খুবই ডিপলি। এই বিষয়টাকে আরো একটু ধরেন আমি আমার দেশের এক্সপোর্ট ইম্পোর্ট এর ডেটা দেখতেছি। তখন আমি ব্যালেন্স অফ পেমেন্ট এর যাবতীয় তথ্য সবগুলো দেখতাম। এবং আমি শুধু এখানে এরপরে আমার কাছে প্রশ্ন জানতে আসছে, তাহলে আমার এক্সপোর্ট ইম্পোর্ট এত করে, তাহলে কোন দেশ থেকে কত এক্সপোর্ট করে? কোন ব্লক থেকে কতটুকু এক্সপোর্ট করে? কোন দেশ থেকে ইম্পোর্ট করি? কোন পণ্যগুলো করি? কিভাবে করি? আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যারিয়ার গুলো কি? এরকম। এইভাবে সাধারণত সব আস্তে, আস্তে নিজেকে প্রশ্ন করে করতাম। মানে আমি এরকম করতাম না যে একটা বই পড়ছি, জাস্ট আমি এই বইটা শেষ করে ফেলবো, আমার পড়া হয়ে গেল। এরকম না। আমি ওই বইটাকে আরেকটা বই বানায় ফেলতাম। মানে কি ওই বইটাকে আরো সংযোজন, বিয়োজন, ওই বইটাকে আরো বেশি আ মানে সংস্কার করে আরেকটা বই বানায় ফেলতাম ওই বইটাকে, হ্যাঁ? আর এক্ষেত্রে আমার সবথেকে বেশি কাজে দিচ্ছে যেটা বলবেন যে বিভিন্ন অনলাইন পোর্টাল, পেপার এবং হচ্ছে Google এ ব্রাউজ করা। হ্যাঁ? আমার একদম শেষের দিকে এসে যেটা কাজে দিচ্ছে সেটা হচ্ছে ChatGPT এবং Gemini। এটা হচ্ছে শেষ সঙ্গী, হ্যাঁ? এবং সেটা সর্বশেষ সংযোজন। কিন্তু যদিও ওইখানে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ ওখানে অনেক ভুল তথ্য আসে। তো সেক্ষেত্রে ভেরিফাই করার বিভিন্ন পদ্ধতি আছে। আপনার সোর্সটা দেখতে হবে। আমি বলব যারা ChatGPT, Gemini ইউজ করেন তাদের জন্য একটা সাজেশন, আপনারা ওটার নিচে সোর্স পাবেন যে এই তথ্যটা কোথা থেকে আসছে। এবং ওই সোর্সটা আপনারা ভালো করে নোট করবেন যে ওই সোর্সটা রিলায়েবল কিনা। তারপরে সেই তথ্যটা ইউজ করবেন। আদারওয়াইজ এটা আপনারা বিপদে পড়বেন। আপনি এর আগে শিক্ষা ক্যাডারে ১ম স্থান অর্জন করেছেন। পুলিশ ক্যাডারে ১ম অর্জন করলেন। আসলে ম্যাজিকটা কি আসলে? আ ম্যাজিকটা যেটা বলব, যেমন ধরেন আমি আমার কিন্তু ডিপার্টমেন্টের মনে হয় তো ২৭ তম স্টুডেন্ট, ২০০ জন স্টুডেন্টের ভিতরে। স্কলারশিপ পাইছিলাম ডিপার্টমেন্ট থেকে যদিও। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ডিপার্টমেন্টে অত ভালো করতে পারি নাই। কারণ আমি স্যারদের নোট পড়তাম না বিশেষ একটা। আমি একটা বই যখন দেয়া হতো আমি পুরো বইটা পড়তাম। আমার এখনো মনে আছে আমি আমার ডিপার্টমেন্টে যে ৪০ টা টেক্সট বুক ছিল, আমি ৪০ টা টেক্সট বুকের সিংহভাগই পড়ছিলাম। যদিও সিংহভাগ পড়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না। হ্যাঁ? কিন্তু আমি পড়তাম, নিজে পড়তাম। তো ডিপার্টমেন্টে কিন্তু আমি একাডেমিক ফলাফলে ১ম না হলে যখন দেখা গেল সিভিল সার্ভিসে এই ডিপার্টমেন্ট ওয়াইজ পরীক্ষা হলো, তখন আমি সাধারণত দেখলাম যে আমি আগে যে সম্পূর্ণ বই পড়তাম, ওই বইটাকে আমার খুবই কাজে দিচ্ছে। হ্যাঁ? ওই সম্পূর্ণ বইটা পড়ার কারণে, কারণ অন্যান্য শিক্ষার্থীরা সম্পূর্ণ বইটা পড়ি নাই। তো আমি এখানে একটু এগিয়ে গেছি যে আমি সম্পূর্ণটা পড়ছি। তো সম্পূর্ণটা পড়ার কারণে আমার ধারণাটা থাকতো খুবই স্বচ্ছ। যেকোনো বিষয়ে আমার ধারণা খুবই স্বচ্ছ থাকতো। আমার রুমের যারা ছোট ভাই ছিল, যারা বড় ভাই ছিল, ওরা যখন পড়তো বলত, "ভাই এই দেশটা সবথেকে বেশি কি উৎপাদন করে?" মানে যেকোনো দেশ পৃথিবীর আমাকে এভাবে ধরতো, হ্যাঁ? ওই দেশটা সবথেকে বেশি আমাকে কিন্তু কখনো ধরতো না যে, "ভাই এই দেশটার রাজধানীর নাম কি?" কারণ আমি কখনোই পড়তাম না। কারণ আমার এটার প্রয়োজন নাই। রাজধানীর নাম জানা তো আমার জন্য কোনো প্রয়োজন না। আমার জানতে হবে ওই দেশটা কি উৎপাদন করে, ওই দেশটার শক্তির কোথায়, ওই দেশটা আ তার অর্থনীতি কিভাবে বেঁচে আছে, এইসব বিষয় আছে। তো যখন ওরা আমাদেরকে আমার বন্ধু-বান্ধব আমাকে মানে খুবই উৎসাহিত করত। মানে তারা যেকোনো বিষয়ে আমার কাছে এসে প্রশ্ন করত। তারা একসাথে আলোচনা করত এবং সবসময় বলত যে আসলে তারা বলত যে, "তোমার মতো ছেলে আসলে গ্রাম এলাকা থেকে এরকম উঠে আসা এরকম আমি দেখি নাই।" হ্যাঁ? এটা আমাকে এক্সট্রা একটা মানে খুবই উৎসাহ দিত। আ আর আরেকটা যদি ম্যাজিকের কথা বলেন তাহলে বলব যে আমি প্রচুর পেপার পড়তাম। এডিটোরিয়ালটা পড়তাম। এটাতে কি হবে? এটাতে আপনি আসলে অনেক আপনি যখন একটা পর্যায়ে পড়তে, পড়তে যাবেন, তখন দেখবেন যে আপনি ভালো তথ্য পাচ্ছেন না, বই পাচ্ছেন না। আমি আপনাকে যেমন বলব সাম্প্রতিক বিসিএস এর রিটেন এর ক্ষেত্রে কিছু প্রশ্ন খুবই কমন আসতেছে। যেটা খুবই কঠিন সবার কাছে মনে হচ্ছে। যেমন ধরেন মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন আসতেছে। তো আমি ১ম দিকে চেষ্টা করতাম, আচ্ছা মুক্তিযুদ্ধ কতজন? কারা? এই মুক্তিযুদ্ধটা কারা করছে? হ্যাঁ? এবং মুক্তিযুদ্ধটা কোথায় হইছে? কারা, কারা কোন, কোন ফ্রন্টে যুদ্ধ হইছে? কোন, কোন ফ্রন্টে বাংলাদেশ জিতছে? এবং বলা হয় যে আ এই যুদ্ধটা যে বাঙালিরা যে যুদ্ধটা করছে ৯ মাস, ৯ মাসের পুরো স্টোরিটা কেমন? এটা আমি জানার চেষ্টা করতাম। বিভিন্ন বই-টই পড়ছি এটার জন্য, হ্যাঁ? তো এখন প্রশ্ন এরকম আসছে যে যেমন ধরেন ৪৭ এ আসছিল একটা যে মুক্তিযুদ্ধের ১ম ৩ মাসে যে বাংলাদেশের ভিতরে প্রতিরোধ যুদ্ধগুলো, মানে পাকিস্তানিরা যখন আমাদের আক্রমণ করে তখন আমরা তো প্রতিরোধ যুদ্ধ প্রতিরোধ করি। এই প্রতিরোধ যুদ্ধগুলোর বিবরণ দাও। তো আপনি তো আর মুখস্থ পড়লে এগুলো পারবেন না। হ্যাঁ? সর্বশেষ আসছে আমাদের যশোর জেলায় যে ৬ ডিসেম্বরে স্বাধীন হলো, সর্বপ্রথম স্বাধীন হলো। এটার ফলে অন্য জেলায় কি প্রভাব পড়ছিল? মানে মুক্তিযোদ্ধাদের মানসিকতার কি উন্নতি হয়েছিল? তো এই বিষয়গুলোকে যখন আপনি আ পরীক্ষায় আসবে তখন কিন্তু আপনার স্বাভাবিক পড়াশোনায় হবে না। তখন আপনাকে মৌলিক বইগুলো পড়তে হবে। আপনিকে বিভিন্ন যারা মুক্তিযোদ্ধা স্বনামধন্য মুক্তিযোদ্ধা আছে তাদের বিভিন্ন বই আছে। অনেক বই আছে। ওই বইগুলো আপনাকে পড়তে হবে। ঠিক আছে? এছাড়াও আরো যত আমি বলব সাহিত্যিক বই, আমার এই ক্ষেত্রে যেমন ধরেন 'রাইফেল রুটে আওরাত' একটা বই আছে আনোয়ার পাশা। আমি ওই বইটা মানে একদম পরিপূর্ণ পড়ছিলাম। খুবই বড় বই। সেখানে একটা খুবই ভালো স্বচ্ছ ধারণা পাইছিলাম যে কিভাবে ১ম প্রতিরোধ যুদ্ধগুলো গড়ে ওঠে। হ্যাঁ? তো এইজন্য আমি বলব যে পড়ার ক্ষেত্রে আপনি হচ্ছে শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক না পড়ে আ আপনি আপনি একটু জানার জন্য পড়েন, দেখবেন যে আপনার পরীক্ষাও হয়ে যাবে। আপনি জানতেও পারবেন। আপনার পড়াটাও খুবই ফলপ্রসূ হবে। আপনার লেখাপড়াটা আসলে শুরু হয় কোত্থেকে আসলে? আ লেখাপড়াটা যদি হ্যাঁ, এই স্কুল থেকেই আসলে পড়াশোনার আমার কানাইনাগা মাধ্যমিক বিদ্যালয় থেকে মূলত আমার পড়াশোনাটার যেটা বলে যে টার্নিং পয়েন্ট যেটা সেটা এখানেই হয়। এবং এখানে আমি সাধারণত আমার বন্ধু-বান্ধব যারা ছিল, হ্যাঁ?
তাদের সাথে আমার বিভিন্ন ধরনের আমি কম্পিটিশন করতাম যে আচ্ছা হয়তোবা হচ্ছে আ এ ওইখানে আছে, ও এখানে আছে, আমাকে হয়তোবা আরেকটু ভালো করতে হবে। এরকম একটা ইয়ে। কিন্তু কম্পিটিশন এর থেকে কি ওরা আমাকে মানে যখন একটু ভালো পড়াশোনা করতাম ওরা আমাকে বলত যে, "তুই তো অনেক পড়িস, ইয়ে করিস।" ওটা বেশি কাজে দিছে। কম্পিটিশনটা অত বেশি ওটা এমনি হয়ে গেছে। বাট তারা যখন বলত, "তুই তো অনেক ভালো পড়িস" তখন থেকে আমি আরেকটু মানে পড়ার দিকে বেশি ঝুঁকে গেলাম। প্রতিযোগিতার থেকে কম। প্রতিযোগিতার দিকে একটু কম ঝুঁকা থেকে পড়ার দিকে বেশি ঝুঁকে গেলাম। ফলাফল নিয়ে অত বেশি আমি কখনো দুশ্চিন্তা করতাম না। স্বাভাবিক যতটুকু দুশ্চিন্তা, ধরেন আপনি একটা পরীক্ষায় ফেল করলে আপনার যতটুকু সাধারণ মন খারাপ, তার থেকে বেশি আমি কখনো করতাম না। আমি সবসময় ফলাফলটাকে মানে আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিতাম। আমি মনে করতাম আমি পরিশ্রমটা করার দায়িত্ব আমার। ফলাফলটা দেওয়ার দায়িত্ব আল্লাহর। সো ফলাফল নিয়ে চিন্তা করা আসলে শুধু অরণ্যের রোদন। ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি পাজিয়া মহাবিদ্যালয় থেকে। ওখানে ২ বছর পড়াশোনা করি। তাদের সান্নিধ্যটাও ছিল আসলে অবিস্মরণীয়। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে অনেক কোচিং করতে হয় বা কোচিং এর উপর নির্ভরশীল হতে হয়। বাচ্চাদেরকে কোচিং এ যেতে বাধ্য করা হয়। আপনি আসলে কোনো কোচিং করেছিলেন কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় বা আ এটার বিষয়টা কি? আ আমি আসলে ১ম পর্যায়ে যখন ইন্টারমিডিয়েট পাসটা করি এবং আ পাস করেই ফলাফল তো তখন দেয়নি। তার আগেই ভর্তি হতে হয় আমাদেরকে। তো আমি তখন আমার কলেজের টিচাররা বলল যে, "তুমি কোচিং এ যাও।" তো আমি স্যারদের কথা শুনে ১ম একটা ব্যাচে ভর্তি হয়েছিলাম খুলনায়। খুলনায় ব্যাচে ভর্তি হয়েছিলাম। ব্যাচে ভর্তি হয়ে আমি সপ্তাহখানিক ব্যাচে যাই। তো আমি তখন দেখলাম যে সপ্তাহখানিক যেয়ে দেখলাম যে আমার যাইতে আসতে সময় নষ্ট হচ্ছে। এবং স্যাররা আমাকে যতটুকু পড়াচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমার স্যাররা পড়া ধরতো, ইয়ে করতো, এগুলো করতো। তো আমার কাছে মনে হচ্ছে আমার এখন পড়াটা বেশি পড়তে হবে বেশি। এখন পরীক্ষা দেওয়াটা অত গুরুত্বপূর্ণ না। কারণ আমার অনেক কিছু পড়ার ছিল। তো আমি ১ সপ্তাহ যাওয়ার পরে আর যাই নাই। তো তার পরবর্তীতে আমি ওইখানে খুলনায় কিছুদিন থাকলাম। থেকে একা, একা পড়াশোনা করলাম। আরেকটা বন্ধু ছিল। ওকে বললাম, "তুই চলে আয়, আমরা দুজন মিলে গ্রুপ স্টাডি করব।" আমি বলব গ্রুপ স্টাডিটা খুবই কার্যকরী কোচিং এর থেকে। তো আমরা দুজন গ্রুপ স্টাডি শুরু করলাম। ওকে আমি পড়াতাম, ও আমাকে পড়াতো, হ্যাঁ? আমার কাছে মনে হতো যে টিচিং ইস বেটার হ্যাঁ, হ্যাঁ। তো আমি হচ্ছে ওকে ওকে পড়াতাম, ও আমাকে পড়াতো। এরকমভাবে করতাম। তারপরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি নিজের মতো করে প্রস্তুতি নেওয়া শুরু করি। সেক্ষেত্রে আমি সবথেকে বেশি গুরুত্ব দিতাম আমি যখন পড়াশোনা করতাম, স্কুলে পড়ার ক্ষেত্রে কলেজে বা ইউনিভার্সিটি সব জায়গায় আমি আমার একাডেমিক বইগুলোকে গুরুত্ব দিতাম। ফার্স্ট অফ অল আমি একাডেমিক বইটাকে খুবই ভালোভাবে পড়ে ফেলতাম। আমার অ্যাডমিশনের ক্ষেত্রেও আমি একাডেমিক বইটাকে একদম মানে আমার বাইবেল হিসেবে ধরে নিলাম। এবং একাডেমিক বইটাকে খুবই ভালো করে পড়াশোনা করলাম এবং ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটি ভর্তির পিছনে আমার একাডেমিক পড়াশোনাটা সবথেকে বেশি কাজে দিছে। বাইরের পড়াশোনা বেশি একটা করি নাই। আর আপনার আপনি যে সাফল্য অর্জন করেছেন এই সাফল্যের যে অর্জনটা, এই অর্জনের পিছনে অবদানটা কাদের বেশি সবচেয়ে? বা আপনি এই সাফল্যটা কাদেরকে দিতে চান? আসলে অবদানের পিছনে বলতে গেলে অনেক মানুষের অবদান থাকবে। কারণ এরকম একটা অবস্থানে যেতে গেলে অনেক ঝড়-ঝাপটা, অনেক পথ পাড়ি দিতে হয়। তবে সেক্ষেত্রে সবার আগে আমি আমার আব্বু-আম্মুকে বলব যে তাদের অবদান আসলে অনেক বেশি। বিশেষত আমার আব্বু একজন আনসারের সদস্য। আব্বুকে কখনো দেখি নাই যে আ আ দুর্নীতি করা বা এদিকে কখনো টাকা-পয়সার প্রতি বেশি লোভ করা, এরকম কখনো দেখি নাই। তার যতটুকু বেতন ছিল আমি আব্বু আনসারের চাকরি করলেও আমি ঢাকাতে কখনো কোচিং টিউশন করি নাই। হ্যাঁ, টিউশন করি নাই। তার মানে আমার ঢাকার এই ৫-৬ বছর যত খরচ সব আব্বা বহন করছে। ঠিক আছে? এবং ঢাকাতে আপনি তো বোঝেন একটা ছেলেকে পড়ানোর জন্য কতটা এক্সপেনসিভ। তো এরকম স্বল্প বেতনের চাকরি করেও প আ উম তা সে আমাকে কখনো বলি নাই যে তোমার টাকা অভাব হলে আমি যখনই যে পরিমাণ টাকা চাইছি তিনি সে পরিমাণের টাকা আমাকে সাথে, সাথে দিয়েছে। এর পাশাপাশি হচ্ছে আমার আম্মু অনেক কষ্ট করত। আমি যখন পড়তাম তখন আম্মু আমার সাথেও রাত জেগত সারারাত। আমি অনেক রাত জেগে পড়াশোনা করতাম। এটা একটা কারণ গ্রামের ক্ষেত্রে রাত্রে পড়াটা বেশি ফলো করছে। কারণ নানান ধরনের ইকো আসে দিনের বেলায়। তো রাতে পড়াশোনা করতাম, রাতেও আম্মু সারারাত জাগতো। সারারাত আমার সাথে জাগতো এবং আম্মু রাতে জেগে আমাকে উঠায় দেওয়া, ইয়ে করে দেওয়া। তো আমি তো দেখেন একসময় ঘুমায় যাই। কিন্তু তাকে কিন্তু আবার আমাকে ওই কখন উঠায় দিতে হবে তার জন্য কিন্তু ইয়ে করতে হবে। আর আমি যখন পড়তেছি তখন জেগে থাকতে হচ্ছে। তো তার পরিশ্রমটা আসলে অন্যরকম। এছাড়া আমার বড় ভাই, আসলে বড় ভাই বলা ঠিক হবে কিনা জানি না। কিন্তু বন্ধু বললে মনে হয় ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ। মানে আমার বড় হলেও মানে একজন পরম বন্ধু বলা যায়। হ্যাঁ? কারণ একসাথে সবসময় পিঠাপিঠি ইয়ে করছি, একসাথে খেলাধুলা করছি, একসাথে মারামারি, একসাথে পড়াশোনার ইয়ে। তো বড় ভাইয়ের অবদানও অনেক বেশি। আমার বন্ধু-বান্ধব, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ তাদের অবদান অনেক বেশি। আর ঢাকায় বিশেষত আমার রুমমেট যারা ছিল, বিশেষত আমার কয়েকজন বড় ভাই ছিল রুমমেট, হ্যাঁ? এবং কয়েকজন ছোট ভাই ছিল যেমন নাইম, তারপরে ইনজামাম, ঠিক আছে? আর সাইদ ভাই, তো রহমত ভাই এদের কথা মনে পড়ে। এনারা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিত। সব মিলে আপনার এই সাফল্যটা কার প্রতি উৎসর্গ করতে চাচ্ছেন? আ যদি স্পেসিফিক বলেন তাহলে অবশ্যই আব্বু-আম্মুর প্রতি উৎসর্গ করতে চাচ্ছি। আচ্ছা আমরা হ্যাঁ। দেখি যে সাম্প্রতিক সময়ে যে
আপনি তো ভালো একটা সাফল্য অর্জন করেছেন। আপনার মতো যারা মেধাবী আছে তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে এবং তাদের যে উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যারা মেধাবী আছে তারা বলবো আ সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সবাই কমবেশি হতাশায় ভোগে এবং দুশ্চিন্তায় ভোগে। কারণ তারা মনে করে তারা নিজেকে সর্বোচ্চ দিয়ে প্রমাণ করতে পারবে কিনা এই ধরনের একটা হতাশায় ভোগে। পড়াশোনা করার ফলেও তারা সঠিকভাবে পড়াশোনা করতেছে কিনা এটা নিয়েও তারা উদ্বিগ্ন থাকে। সেক্ষেত্রে আমি তাদেরকে বলব যে আপনারা পড়াশোনার ক্ষেত্রে বেসিক বইগুলো বেশি পড়েন। মৌলিক বইগুলো এবং পড়ে একটা প্রশ্ন নিজেকে করবেন সবসময়। পড়া শেষ হয়ে গেলে একদিন পড়া শেষ হয়ে গেলে ঘুমাতে যাওয়ার আগে বা দিনের যেকোনো সময় বা আপনি সপ্তাহের শেষে এই প্রশ্নটা নিজেকে করবেন যে আপনি এই দিনে বা এই সপ্তাহে কি শিখছেন? কি জানতে পারছেন আপনি? কোন একটা কার্যকরী কি জানতে পারছেন? আপনার কি ভাষাগত যোগ্যতার উন্নয়ন হয়েছে? নাকি আপনার analytical ability উন্নত হয়েছে? নাকি আপনি দেশের কিছু সমস্যা সম্পর্কে জানতে পারছেন? আপনি কি দেশের এবং এটা আমি বলব যে এটা যখন আপনি চিন্তা করবেন যে আমি কি জানছি, তখন আপনি ওটা নিয়ে সারারাত ভাববেন। ওটা নিয়ে আপনি বাকি সময় ভাববেন। এজন্য বলব আপনি পড়ার পর কিছু সময় হাতে রেখে দেন। যে সময়টা আপনি চিন্তা করবেন যে ওই বিষয়গুলো নিয়ে। যদি আপনি একটা প্রবলেম পড়েন তাহলে চিন্তা করবেন ওই প্রবলেমের সলিউশনটা কি আসতে পারে। এটা একটা সময় আপনি হাতে রেখে দেন। আমরা জানি যে যারা মেধাবী স্টুডেন্ট অনেক সময় তারা মেধায় টিকার পরেও তাদের যেকোনো কারণে চাকরি হয় না। সেক্ষেত্রে তারা ভেঙে পড়ে। তাদের জন্য আপনি কি মেসেজ করবেন? আর এই যে মেধাগুলিকে যারা টিকে থাকে তাদেরকে আসলে বাহিক কোনো শক্তি দ্বারা তাদেরকে বাদ দেওয়ার এই প্রক্রিয়াটাকে আপনি সমর্থন করেন কিনা? দেখেন এই বিষয়টা হচ্ছে একটা জাতীয় পর্যায়ের বিষয়। হ্যাঁ? তো এই বিষয়ের ক্ষেত্রে আমি বলব যে আমাদের দেশের নানাবিধ সমস্যা। অনেক সমস্যা আমরা ভুগছি। তো এই সমস্যা ভোগার পিছনে মেধাবীদের যথাযথ মূল্যায়ন না পাওয়া একটা সবচেয়ে অন্যতম কারণ। আ এক্ষেত্রে আমি বলব জাতীয় এই বিষয়ের সমাধানটা জাতীয় পর্যায়ে আছে এবং সর্বোপরি সর্বস্তরের মানুষের সচেতনতা। যখন একজন মেধাবী শিক্ষার্থী যখন বাদ পড়ে বা বিভিন্ন হয়, তখন আমি মনে করি এটা জাতীয় পর্যায়ে এটা নিয়ে সচেতনতা করতে হবে এবং যারা শিক্ষার্থী আছে তাদেরকেও এটা নিয়ে কথা বলতে হবে। আর হ্যাঁ, মেধাবীকে ধরে রাখতে হবে এবং একজন মেধাবীকে যখন যথাযথ সম্মান পাচ্ছে না, সে তার যোগ্য অবস্থানটা পাচ্ছে না, তখন অন্যান্য যারা আছে তাদেরকেও কথা বলতে হবে তার পক্ষে। তাদেরকেও তার পিছনে দাঁড়াতে হবে। কারণ তারা যদি না দাঁড়ায় দেখা যাবে সেই পরবর্তীতে ওইটার ভিকটিম হবে। সব মিলে তরুণ মেধাবীদের জন্য আপনি কি বলবেন? আর তরুণ মেধাবীদের জন্য বলব আ আমাদের দেশ আপনাদেরকে অনেক কিছু দিতে পারবে না। অনেক কিছু দিতে পারবে না। আপনাকে অনেক হতাশ করবে। কিন্তু তারপরেও আমি বলব যে দেশকে ছাড়া যাবে না, ভোলা যাবে না। কারণ ভুললে আপনি নিজেই একসময় দেখবেন যে আপনার নিজের ভিতরে একটা inferiority complex তে ভুগবেন। আপনার নিজেরই খারাপ মনে হবে যে আমি আমার দেশের জন্য কিছু করতে পারি না। তো এইজন্য আমি বলব যে দেশ আপনাকে অনেক কিছু দিতে পারবে না। আবার দেশ অনেক কিছু দিবে। দেশ তো এই আলো, বাতাস, হাওয়া, মানুষের অনুপ্রেরণা সবকিছুতে দেশ। সবকিছুর উৎসতে দেশ। তো আপনার মানে অল্প একটু অতৃপ্তি, অপাওয়া এটার জন্য দেশকে ভুলে যাওয়া বা দেশের জন্য দেশকে গালিগালাজ করা, এটা আমি একদমই বলে মনে করি না। আমিও জানি যে আমিও হয়তোবা অনেক কিছু পাবো না। দেশ আমাকে অনেক কিছু করবে। কিন্তু দেশ আপনাকে অনেক কিছু না দিলেও অনেক কিছু দেয়। এটা একটু চোখ খুলে দেখেন যে দেশ আপনাকে কি দিচ্ছে। আর তার থেকে বড় কথা আপনি দেশকে কতটুকু দিচ্ছেন এটাও একটা বড় প্রশ্ন। তো আমি বলব এক্ষেত্রে একপাক্ষিক ভালোবাসাই অনেক ভালো। দেশকে আগে একপাক্ষিকভাবে ভালোবাসেন, হ্যাঁ? কারণ একপাক্ষিক হলেই তারপরে দ্বিপাক্ষিক হয়তোবা হতে পারে। সর্বশেষ ২ টা ক্যাডারে আপনি হয়তো শিক্ষা ক্যাডার এবং পুলিশ ক্যাডারে ১ম স্থান কোনটাতে জয়েন করার ইচ্ছা আছে? আ দেখেন পুলিশ ক্যাডারে যাওয়া আমার অনেক দিনের স্বপ্ন ছিল। ১ম থেকেই সিভিল সার্ভিসের প্রস্তুতিটা নিয়েছিলাম মূলত পুলিশ ক্যাডারে যাওয়ার জন্য। শিক্ষা ক্যাডারে নয়। কারণ কি শিক্ষা ক্যাডারে যাওয়ার ১ম দিকে একটা সুপ্ত বাসনা ছিল। ইউনিভার্সিটির শিক্ষক হওয়ার একটা ফ্যাকাল্টি মেম্বার হওয়ার একটা সুপ্ত বাসনা ছিল। কিন্তু গ্রাম থেকে যাওয়ার কারণে ১ম দিকে ধোপে টিকতে পারি নাই। যেমন কেন বলতেছি? কারণ আসলে ইউনিভার্সিটির কারিকুলামটা অন্যরকম ছিল। আর আমাদের হলের পারিপার্শ্বিক অবস্থাটাও আমাদের অনুকূলে ছিল না। আপনারা হয়তোবা জানেন ঢাকা ইউনিভার্সিটির পরিস্থিতি খুবই খারাপ থাকে। আমাদের জন্য ওখানে মানিয়ে নিয়ে গ্রামের ছেলেমেয়েদের ১ম দিকে ফলাফল ভালো করা খুবই কঠিন ছিল। তো ১ম দিকে যখন ফলাফল খারাপ হয়ে যায় তখন শিক্ষক হওয়ার আশাটা এক প্রকার উবে যায়। তারপর থেকে সিভিল সার্ভিসে পুলিশে যাওয়ার স্বপ্নটা জাগ্রত হয়। তো যেহেতু স্বপ্নটা পুলিশে যাওয়ার ছিল এইজন্য পুলিশ সার্ভিসে যাওয়ার ইচ্ছা আছে আরকি। ও যখন পরীক্ষা দিত, পরীক্ষা দিলে তখন আমাদের ধান ছিল ঘেরে। মেট্রিক পরীক্ষা দিবার দিল। থাকলে বৃষ্টি হইতো ধান কাটার গনে। ওরা ২ ভাই বড় ছেলেটা মোটরসাইকেলে পরীক্ষা দিতে নিয়ে যাইত। নিয়ে যাতে গেলে ও যাইত। মোটরসাইকেলের পিছনে বই বাঁধাই দিয়ে 40 এসব পর্যন্ত যাইত। হুম। পরীক্ষা দিয়ে আসে ওরা বই খাতায় চাইলে থুইয়ে কাপড়-চোপড় ছাড়িয়ে বিল্লি দৌড়াতো। ধান করতে।
গিয়ে অনেক কষ্ট করি, ওরাও কষ্ট করেছে, ওর আব্বু কষ্ট করেছে। কষ্ট করিয়া আজকে আল্লাহ পাকের অশেষ রহমত আমার ছেলে এই পজিশনে গেছে। আল্লাহর কাছে দোয়া করি আমার ছেলের জন্য, দেশ ও ১০ জনের জন্যে কাজে করতে পারে। বাসুর রহমান আমাদের এই কানাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালে কৃতিত্বের সাথে A+ পেয়ে এখান থেকে এসএসসি পাশ করে। পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করে কৃতিত্বের সেখানে সফলতা অর্জন করে আহ, এই ৪৭তম বিসিএস ক্যাডারে সে বাংলাদেশের প্রথম স্থান অধিকার করেছে। এই জন্য আমরা কানাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সহ এলাকার মানুষ সকলে আমরা গর্ববোধ